হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আল মাহমুদ। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আপনি কোনো রোগে ভুগছেন, কিন্তু আপনি চিকিৎসাও নিচ্ছেন, সুস্থ হতে পারছেন না। এর কারণ কি? সুস্থ না হওয়ার পিছনে কারণ কি? অনেক ডাক্তার দেখাচ্ছেন, ভালো ভালো ডাক্তার, ভালো ভালো চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন, ওষুধ খাচ্ছেন, টাইমলি ওষুধ খাচ্ছেন, এরপরও আপনি সুস্থ হতে পারছেন না। এই ব্যাপারগুলো নিয়ে অনেকেই কমপ্লেন করে থাকেন যে সুস্থ না হওয়ার পিছনে কারণ কি। যে আমি এমন একজন ডাক্তারের কাছে গেলাম, চিকিৎসা নিলাম, তার কাছে অনেক রোগী সুস্থ হচ্ছে, কিন্তু ব্যাড লাক আমি কেন সুস্থ হচ্ছি না? তো এর পিছনে নানাবিধ কারণ থাকে, অবশ্যই কোনো না কোনো কারণ তো থাকবেই। রুগীদের যখন আমরা তখন পুনরায় যখন কেস টেকিং করি, এই রুগীদের যখন ব্যাপারগুলো শুনি যে আপনার লাইফস্টাইলটা কেমন, আপনি খাবার দাবার কি খাচ্ছেন, অথবা আপনি যে মেডিসিনগুলো খাচ্ছেন কতদিন থেকে খাচ্ছেন, রোগটা কতদিন থেকে হচ্ছিল, তো তখন অনেক কিছুই ধরা পড়ে যায় যে এই সমস্যার কারণে আসলে রোগ ভালো হচ্ছে না। তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে যে আপনার যে রোগ হয়েছে, এই রোগ হওয়ার পিছনে অনেক তো কারণ থাকে। তো এই মেডিসিনও খাচ্ছেন, এটি সুস্থ হওয়ার জন্য মেডিসিনও চলতেছে, পাশাপাশি যেই কারণে রোগটি দেখা দিয়েছে সেই কাজগুলো উনি আবার বেশি বেশি করছেন। যেমন কোনো রোগীর হয়তো আইবিএসের সমস্যা দেখা দিয়েছে, ইরিটেবল বাউল সিনড্রোম, যেটি আমাশয় টাইপের একটি রোগ। তো এই রোগ যার দেখা দিয়েছে, এদিকে এই রোগ থেকে সুস্থ হওয়ার জন্য মেডিসিনও উনি সেবন করছে, হোমিওপ্যাথি কোনো ওষুধও হয়তো খাচ্ছেন, ভালো কোনো মেডিসিন সেবন করছেন ভালো কোনো ডাক্তারের কাছে। পাশাপাশি ওনার দুধ খুব পছন্দ, উনি দুধ খাচ্ছেন, অথবা শরীর সুস্থ রাখার জন্য উনি প্রচুর পরিমাণে প্রত্যেক দিন অন্তত একবার হলেও উনি একরকম হলেও শাক রাখছেন, শাক সবজি খাচ্ছেন। উনি বন্ধুবান্ধবের সাথে বসে উনি চা খায়। তো এই যে সমস্যাগুলো, আপনার যদি আইবিএসের সমস্যা হয়, কোনোভাবেই তো আপনাকে চা খাওয়া যাবে না, চা কফি থেকে আপনাকে বিরত থাকতে হবে, শাক খাওয়া যাবে না, এবং দুধ বা দুধ জাতীয় দুধ দিয়ে রান্না করা মেকিং করা কোনো খাবারও কিন্তু আপনার খাওয়া যাবে না। তো এখন আসলে সব কিছু কমার্শিয়াল হয়ে গিয়েছে, ডাক্তাররাও ঠিকমতো বলতে চায় না যে কি কারণে আপনার এই রোগ হয়েছে, এই কাজ থেকে আপনি বিরত থাকবেন। কিছু চিকিৎসকের শুধু রুগীর দোষ দিয়ে কি করব। অনেক ডাক্তারও এরকম আছে যে সেই ডাক্তারের কাছে রুগী গেল, যাওয়ার পরে কি সমস্যা, এই সমস্যা, এক গাদা মেডিসিন লিখে দিয়ে দিল, যাও এই মেডিসিন খাও। কিন্তু কোন কাজগুলো রুগী করবে, কোন কাজগুলো করবে না, রুগীকে যে নির্দেশনাগুলো দিবে, এগুলো আসলে অনেক চিকিৎসকরাও বলেন না, অথবা চিকিৎসকরা যখন বলেন রুগী তখন মনোযোগ দিয়ে শোনেন না, এরকম রুগীও আছে যে হ্যাঁ ঠিক আছে, ওকে, আপনি ডাক্তার সাহেব ওষুধ দেন, তো ওষুধ দেন, ওটা খেলে হয়ে যাবে। এত নিয়মকানুন কি মানা যায়? তো এত নিয়মকানুন যদি আপনি না মানেন, আপনার যেই কারণে রোগটা হয়েছে সেটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ন্যাচারালি যে কাজগুলো আপনাকে বেশি বেশি করতে হবে, বা যে কাজ থেকে বিরত থাকতে হবে, এটা আপনাকে মেনে চলতে হবে আপনার সুস্থতার জন্য। তো এটি যদি আপনি মেনে না চলেন, রোগ কিন্তু পরিপূর্ণ ভালো হবে না। আর আরেকটি বিষয়, সেটি হচ্ছে কোনো ডাক্তার হয়তো বলেছে যে ঔষধ একটা ব্যবস্থাপত্র দিল, প্রেসক্রিপশন করে দিয়েছে, আমরা হয়তো রোগীদেরকে দিচ্ছি, 1 মাস পরে আবার দেখা করবেন। তো উনি ঔষধ নিয়ে গিয়েছে, ঔষধ মোটামুটি 7 দিন বা 10 দিন খাওয়ার পরে উনি আরাম পেয়েছে, সুস্থ হয়েছে, ভালো লাগতেছে, আরাম বোধ করছে। উনি ঔষধ যে 10 দিন বা 12 দিন বা 8 দিন খাইছে, খাওয়ার পরে মেডিসিনটা ওইভাবেই রেখে দিয়েছে, ওইভাবে রেখে দিয়ে উনি ওনার মতো আবার চলতেছে। ঠিক আবার 2 মাস বা 1 মাস বা 3 মাস পরে ওই রুগী আবার আসছে, হ্যাঁ আপনি ওষুধ দিয়েছেন, খাইছিলাম, খেয়ে উপকার পাইছিলাম, উপকার পাওয়ার পরে আবার ওই রোগ দেখা দিয়েছে, দেখেন তো কী কারণে হলো। তখন ওই রুগীর সব কতদিন আগে ওষুধ দিয়েছিলাম, আমাদের তো রেজিস্টার খাতায় লেখা থাকে, সব কিছু বের করে দেখতেছি যে ওনাকে মেডিসিন দেওয়া হয়েছে, 1 মাস পরে দেখা করার কথা বলা হয়েছে। তো উনি মেডিসিন সম্পূর্ণ খায়নি, অথবা মেডিসিন সম্পূর্ণ খেয়েছে, 1 মাস পরে দেখা করতে বলা হয়েছে, হয়তো আরও 1 ডোজ বা 2 ডোজ মেডিসিন খেতে হতো, উনি তো বন্ধ করে দিয়েছে। তাহলে পরিপূর্ণ সুস্থতা কিভাবে গ্রহণ করবে? এটা দ্বিতীয় নাম্বার কারণ। আরেকটি কারণ হচ্ছে একটি ওষুধ খাওয়ার কথা বলেছি সন্ধ্যাবেলায়,
যে এই মেডিসিনটি সন্ধ্যাবেলায় খাবেন। তো কোনো কারণবশত ওই মেডিসিনটি উনি সন্ধ্যাবেলায় ওনার খাওয়া মনে নাই, উনি বেমালুম ভুলে গিয়েছে। পরের দিন সকালবেলা উনি হয়তো ওই যে মেডিসিনটি খায়নি, সকালবেলা ওটা কাজা কাফারা আদায় করার জন্য সকালবেলা ওই মেডিসিনটি খেয়ে ফেলেছে। কিন্তু সেই মেডিসিনের নির্দেশনায় সম্পূর্ণ স্পষ্টভাবে বলা আছে, মেডিসিন যে নিয়মতান্ত্রিকভাবে আমরা মেডিসিন দিয়ে থাকি রুগীদেরকে, সেই ব্যবস্থাপত্রে সেই নির্দেশনায় এভাবে বলা আছে যে কোনোভাবেই এই মেডিসিনটি সকালে খাওয়া যাবে না, এটি খাওয়ার নিয়ম হচ্ছে সন্ধ্যাবেলা বা বিকালবেলা। তো বিকালবেলা এই সেম মেডিসিনটি খেয়েছে, বিকালবেলা খাওয়ার কারণে উনি সুস্থ হবে, আর সকালবেলা খাওয়ার কারণে ওনার ঘুমের ব্যাঘাত ঘটবে, সকালবেলা খাওয়ার কারণে ওনার রোগও বৃদ্ধি পাবে, সকালবেলা খাওয়ার কারণে ওনার ঘুমের ব্যাঘাত ঘটবে, এবং ওই মেডিসিন খাওয়ার পরে রুগী যে সুস্থতা লাভ করত তার পুরা উল্টা চিত্রটা ফুটে উঠবে। বন্ধুরা, হোমিওপ্যাথি চিকিৎসা এমন একটি চিকিৎসা ব্যবস্থা যে সুস্থ শরীরে কোনো মেডিসিন দেওয়ার পরে বা খাওয়ার পরে যে লক্ষণ, যে রোগের দেখা দেয় বা সিমটমগুলো দেখা দেয়, এই সিমটমগুলো নিয়ে কোনো রুগী যদি কোনো চিকিৎসকের কাছে আসে আর ওই মেডিসিন দেওয়ার পর ওই রুগী সুস্থ হবে ওই সমস্ত রোগের থেকে। সুতরাং বুঝতে পারছেন, বিষয়টা অবশ্যই গুরুত্বের সাথে আপনাকে নিতে হবে। ডাক্তার সকালে যে ওষুধ খাওয়ার কথা বলেছে সেটি আপনাকে সকালেই খেতে হবে, আপনাকে যদি বিকালে খাওয়ার কথা বলে আপনাকে বিকালেই খেতে হবে, বিকালে যদি খাওয়ার কথা বলে আপনাকে বিকালেই খেতে হবে। 1 মাস পরে দেখা করতে বলেছে, 1 মাস পরে আপনি দেখা করবেন। আপনাকে যে নির্দেশনা দেওয়া হচ্ছে এই কাজগুলো থেকে আপনি বিরত থাকবেন, এই কাজগুলো আপনি বেশি বেশি করবেন, সেগুলো আপনাকে অবশ্যই মেনে চলতে হবে আপনার নিজের সুস্থতার জন্য। প্রিয় দর্শক, আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনি অনেক উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন, ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন, তাতে করে তারাও উপকৃত হতে পারবে। আপনার এবং আপনার পরিবারের সকলের সুস্বাস্থ্যতা কামনা করে বন্ধু আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভিডিওতে নতুন বিষয় নিয়ে। আপনার যদি কোনো বিষয় নিয়ে জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন, পরবর্তীতে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।